47 বছরের ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম ওয়ার্ডে এসে মা বোনদের সহ যে নির্দেশনা যে 15% নারী নেতৃত্ব সহ 51 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি বিএনপির ইতিহাসে এটাই প্রথম। আর উনি আমাদেরকে আজকে যেটি শিখালেন সেটি হচ্ছে যে দুটোই ইউনিয়নকে উনি এক জায়গায় নিয়ে এসছেন। কোন একটা কলেজের মাঠে, বিশাল মাঠ, বিশাল প্যান্ডেল, মাঝখানে লাল গালিচা দিয়ে ডিভাইড করা, দুই প্রান্তে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ, এবং লিখা আছে ওয়ার্ড নাম্বার 1। এইভাবে দুইটা গ্রুপে 51 জন বসছেন। 2 নম্বর ওয়ার্ড একদম লম্বা করে 51 জন বসছেন। এইভাবে দুইটি ওয়ার্ড একদম শৃঙ্খলা। যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন উনি এবং যিনি সভাপতিত্ব করছেন, এই দুইজন ছাড়া আমি আশ্চর্য হলাম। আমাদের এখানে এমন ধাক্কি আসতেই হবে, পিছনে স্টেজে উঠতেই হবে, স্টেজ ভেঙে পড়ার উপক্রম, কিন্তু ওখানে লোকজন কেউ উঠলো না। এবং স্বেচ্ছাসেবক দায়িত্ব যারা পালন করেছেন এত সুশৃঙ্খল, আমাদেরকে উনি দাওয়াত দিয়ে নিয়েছেন শুধুমাত্র এই শিক্ষাটা দেওয়ার জন্য। আমরা গেলাম, দেখলাম, ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম এবং আমরা শিখলাম। এইভাবে আমাদেরকে সম্মেলন করতে হবে। ওনারা একদিনে আসবেন, আপনারা আমাদের 14 গ্রামে ওনারা 2 বার এসেছেন। 2 বারে এসে 10টি ওয়ার্ড কমিটি ওনারা করে গিয়েছেন। 2 বারে কোন উপজেলায় ওনারা 2 বার যান নাই। 14 গ্রাম যেহেতু আমরা সাংগঠনিকভাবে অনেকেই বলে থাকেন যে আমরা পিছিয়ে আছি, আমিও স্বীকার করি। জনসমর্থন হয়তো এখন আছে, প্রচুর জনসমর্থন আছে, নেই আমাদের সাংগঠনিক কাঠামো এবং শৃঙ্খলা। এই শৃঙ্খলার জন্য আমাদেরকে কিভাবে শৃঙ্খলিত করতে হয় এটা আমি জানি না। উনি কি ট্যাবলেট খাইয়েছেন ওনাদেরকে, আমাদের লোকজন তো মানতেই চান না। পলাশী সাহেব বক্তব্য রাখলেন শৃঙ্খলার জন্য, সে আমার নাম অ্যানাউন্স করবে, সে মাঝখানে সে বক্তব্য দিচ্ছে, এটা তো একটা বিশৃঙ্খলা। আর যে অনুষ্ঠান পরিচালনা করছে সে কিন্তু যুবদল করে, সে বিএনপির নাই, ওয়ার্ডের কোনো বিএনপির নেতা নাই অনুষ্ঠান পরিচালনা করার। থাকলে যুবদল আর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কি কারণে আপনাদের অনুষ্ঠান পরিচালনা করতে হবে? করেছে ঠিক আছে, কিন্তু এই শিক্ষা যদি না থাকে, রাজনীতি হয়তো আমরা করতে পারি, রাজনীতি অনেকেই করে। বিএনপির 47 বছরের ইতিহাসে টিপু ভাই হয়তো 47 বছর রাজনীতি করেন, উনিও 47 বছর রাজনীতি করেন। রাজনীতি করতে তো অসুবিধা নাই, কিন্তু অর্জন কি? আমাদের তো অর্জন নাই, কোনো অর্জন নাই। একটা মেম্বার নাই কোনো ইউনিয়নে, একটা চেয়ারম্যান নাই কোনো ইউনিয়নে। আছে নাকি? আমরা নির্বাচিত করতে পেরেছি? পারিনি, কারণ শৃঙ্খলার অভাব আছে আমাদের। কারণ আমাদের এখানে বিষয়ও আছে, ধরুন ওনাদের লিডারশিপ যেটা, এটা হচ্ছে এস্টাবলিশড কি? সুমন সাহেব মনোনয়ন পাবেন, উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন, এটা বরুড়াবাসী জানে। কিন্তু 14 গ্রামের মানুষ আমরা ধোঁয়াশার মধ্যে আছি, কে মনোনয়ন পায়? কামুল সাহেব বলে আর কি, ওনারা কামুল সাহেব মনোনয়ন পাবে, ধানের শীষের প্রতীক প্রার্থী। আসলে কি এটা সত্য? কালকে যদি আবার জোট হয় কোনো কারণে, যদিও হবে না, কোনো কারণে যদি জোট হয়, আমরা তো আবার হতাশ হব না? কিন্তু এই হতাশা, ধরেন কিছুই পাওয়ার নাই, কিছুই পাবো না, কিন্তু দল আমাকে 2 বার মনোনয়ন দিয়েছে। 2009 সালে দল যখন আমাকে মনোনয়ন দিয়েছে, আমি মনে করেছি আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি দলের কাছে কৃতজ্ঞ, আমাকে পরিচিতি দিয়েছে, আমাকে 4 দলীয় জোটের প্রার্থী করেছে। এটা কি বড় পাওনা না? বড় পাওনা। তো অনেকেই ধরেন এই প্রাপ্তিতে অনেকে তৃপ্ত হন না, অনেকে অতৃপ্ত যে আমাকে দল আমাকে কি দিছে। মানে ওনারা যেটা বুঝাতে চান, ওনাদের ঘরের বাজার করার টাকাও দল দিবে, কাপড় চোপড় করার টাকাও দল দিবে। মানে এমন একটা ভাব, দল আমার কি দিছে, তার ছিলের একটা ভাব। 2014 সাল আবার আমাকে দল মনোনয়ন দিয়েছে 20 দলীয় জোটের প্রার্থী, কিন্তু আমি বিএনপি প্রার্থী। এটা কিন্তু বড় পাওনা। আমাকে কি আপনারা কেউ চিনতেন? যদি আজকে দল আমাকে যদি সুযোগ করে না দিত এখানে আসার, চিনতেন না কেউ। আমার মতন এরকম 1000 কামরুল হুদা 14 গ্রামে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীটা 14 গ্রামে আছে, আছে না? সচিবালয়ের সবচেয়ে দাপুটি সচিব 14 গ্রামে আছে, চিনেন নাকি আমরা?
চিনি না। চিনি না, কিন্তু আমাকে চিনেন কি কারণে? দলের কারণে। আমি দল করি, আমি জি আদর্শের একজন সৈনিক। 2014 সালে যখন মনোনয়ন দিয়েছে, একদিন রেকর্ড আসলো যে এক কেন্দ্র যাতে সে জিততে না পারে, একটা কেন্দ্র যাতে আমি জিততে না পারি। তো তখন ভিডিও রেকর্ড নয়, অডিও আমি শুনলাম। শোনার পরে দেখলাম যে আমাদের সাবেক যিনি চট্টগ্রামের বিনা ভোটের এমপি ছিলেন, ওনার নির্দেশনা ছিল। কাকে নির্দেশনা দিচ্ছে? দলীয় কিছু লোক আছে এবং প্রশাসন নির্দেশনা দিচ্ছে একটা কেন্দ্র যাতে জিততে না পারে। ভোট দিবে মানুষ, নির্দেশনা দিচ্ছে কাকে? পুলিশকে। তা আমি এই অডিও আমার যারা নির্বাচন পরিচালনা করছে সবাইকে শোনালাম যে এখন কি করণীয়। আমার লোকজন আমাকে কি মতামত দিল জানেন? যে মোবাইল বন্ধ করে দিয়ে আপনি চলে যান, মোবাইল বন্ধ করে আপনি চলে যান। আমি তো হতাশ। সিনিয়র লোক কি পরামর্শ দিল আমাকে, তখন আমি সিদ্ধান্ত নিলাম না, আমি যাব না। আমি তখন বললাম না, আজকে থেকে খরচ ডাবল। যেহেতু অডিওটা তোমরা শুনে ফেলছো, তোমাদের হতাশ হবা। খরচ ডাবল, এবং ছাত্র দলের জন্য আলাদা কাউন্টার, যুব দলের জন্য আলাদা কাউন্টার। আমার তখন মাথায় আসলো, আমি যদি এখন চলে যাই, এই যে সলিমুল্লাহ টিপু আলকরা ইউনিয়নে বলতেছে যে কামরুল মিয়া জিতবে, উনি আমার জন্য স্লোগান দিচ্ছে। আমি যদি লুকাই যাই, চলে যাই, উনি কালকে মানুষে কিভাবে মুখ দেখাবে? কই ও তোমার প্রার্থী কই? তোমার প্রার্থী তো ভালো গেছে, এরকম একটা বিষয় আসবে না সামনে? তাহলে আপনারা যারা সামাজিকতা করেন, আপনারা সামাজিকতা করতে যখন যান সমাজে, আপনি আমার কথা বলেছেন কোনো কারণে কামরুল মিয়া জিতবে, বা তখন তো আর আমরা ধানের শীষ প্রতীকে প্রার্থী হইনি। আপনার ইজ্জতের কথা চিন্তা করে, আপনার সম্মানের কথা চিন্তা করে, আপনার সামাজিক অবস্থানের কথা চিন্তা করে আমি লুকিয়ে যাইনি। নির্বাচন আমি শেষ পর্যন্ত ছিলাম, এবং এত কিছু করার পরেও আমি কিন্তু তখন 27 কেন্দ্রে আমি নির্বাচিত হয়েছি। 27 কেন্দ্র, যেখানে এক কেন্দ্র আমাকে দেবে না। এবং সেই 27 কেন্দ্রের অবস্থা কি ছিল জানেন? কোন কেন্দ্রে ধরেন 1100 ভোট কাস্ট হয়েছে, 1100 ভোট কাস্ট হয়েছিল। সেই কেন্দ্রে ফেয়ার ইলেকশন হয়েছে, এই কারণে 1100 ভোট। আমাদের লোকজনের অবস্থান ছিল, সেই কেন্দ্রে দেখা গেছে 1000 ভোট আমি পেয়েছি, আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 100। বুঝতে পেরেছেন? মানে 90% লোক আমাদের সাথে আছে। তো এই হচ্ছে সাহস। আস্তে আস্তে উনি আমার বলতে আপনি সাহসী। ওই নির্বাচনে আমরা জয়মঙ্গলপুরে একটা মিটিং করেছি মাগরিবের আগে, চৌদ্দগ্রামের সর্বশেষ লাস্ট মিটিং করেছি। জয়মঙ্গলপুরে নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি। মাঝখানে একটা বাজার আছে, এটা দরবেশ মার্কেট বলে, বুঝছেন? ওখানে এসে আমার সাথে মনিরুল হক চৌধুরী সাহেব ছিলেন। তো মনিরুল হক চৌধুরী সাহেব একটু পরে, আমি গণসংযোগ করছি দোকানে গিয়ে, উনি আমার পিছনে এসে বলতেছে, শুনছো, মানে ছাত্রলীগের ছেলেরা আমাদের মিটিং এ হামলা করেছে, 450 চেয়ার ভেঙেছে, প্যান্ডেল ভেঙেছে, সবকিছু ভেঙেছে কাশীনগরে। তো উনি আমার বলে যে চলো আমার সাথে চলো। আমি বললাম যে আমি যদি এখান থেকে পিছনে যাই, চৌধুরী আমার রাজনীতি তো খতম। আমি পিছনে যাবো না, আমি কাশীনগর বাজারে যাবো। চৌধুরী সাহেব আমার সাথে আসলেন না। আমি ড্রাইভারকে বললাম গাড়ি টানো। আমি যখন আসতেছি, যত মুরব্বীকে ফোন করেছি যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যত সিনিয়র লোকের ফোন করেছি, সবাই আমাকে বলেছে আপনি আইসেন না ভাই, আজকে অপমান হবেন, অপদস্থ হবেন, মারবে। আমি কাশীনগর বোর্ড অফিসের সামনে এসে যখন দাঁড়িয়েছি, বাজারের লাইট অফ করে দিয়ে ধরেন 500 লাঠি, আর শব্দটা কি ধর 500 লাঠি। গাড়ি থেকে আমি নেমে বললাম লাঠি নামাও, একটু কর্কশ স্বরে বললাম। ওনারা লাঠি নামালেন। নামানোর পরে দুইজনের নাম উচ্চারণ করলাম, এরা কই? আসো। এরা আসছে। আসার পরে আমাকে দেখায় বলে যায় বাজারের মাঝখান দিয়ে যাবো মিছিল করে। দেখি কে মারে আমাকে। আগে মারামারি হয়েছে আমার জায়গায়, অন্য কেউ হলে হয়তো পেশাব করে দিত। আমি বাজারের মাঝখান দিয়ে ড্রাইভারকে বলে যে তুমি ওই প্রান্তে গিয়ে দাঁড়াও। আমার গাড়িটা ভেঙে ফেলেছে, আমার জিপ গাড়ি ছিল, জিপ গাড়ি পিছনে দিয়ে ভেঙে ফেলেছে, কিন্তু বাজারের মাঝখান দিয়ে হেঁটে আমি ওই প্রান্তে এসে বাজারে, তারপর আমি গাড়িতে উঠেছি। কি জন্য? এই রাজনীতি টিকিয়ে রাখার জন্য। আজকের লোকজন আজকে যে উপস্থিত হয়, এই কাজটা শুরু করেছিলাম অনেক আগ থেকে। বলা হতো নাকি এখানে সাহসী লোক নাই। কে আছে এমন সাহসী লোক? গত পরশুদিন আমি এদিক দিয়ে যাচ্ছি, সকালবেলা ঢাকায় ভোট দিয়েছি,
বিকেএমই এর ভোট, আমরা গার্মেন্টস করি, গার্মেন্টসের দুইটা প্রতিষ্ঠান আছে, একটা বিজেএমইএ আর একটা বিকেএমইএ। আমরা নিট গার্মেন্টস করি এই কারণে। সকালে ভোট দিয়েছি, বাড়িতে এসে 4টা বাজে ভাত খেয়েছি। যাওয়ার সময় আপনাদের এখানে যখন আসলাম দেখলাম যে গুণবতীতে একটা মিটিং চলে, মাগরিবের আগে শেষ, লোকের উপস্থিতি খুব কম। আমার গাড়িটা আমি এখানে পার্কিং করেছি, পার্কিং করে আবিরকে কল দিলাম যে একটা মোটরসাইকেল লাগবে আমার জন্য, মোটরসাইকেল। আবির পারভেজকে পাঠালেন, পারভেজ এসে আমার মোটরসাইকেলে নিলাম, আমি মোটরসাইকেল করে গুণবতী যাই ঢুকলাম মাগরিবের পরে পরে। মিটিং তারা শেষ করে দিয়েছে। আমি যখন ঢুকলাম এরা দেখি তো হতভম্ব, উনি তো আসার কথা না, খুব অল্প লোক দিয়ে তারা মিটিং করেছে, এই কারণে উনি মনে হয় এখানে। আমি যাওয়ার পর আবার অ্যানাউন্সমেন্ট হলো, চেয়ারগুলো ভর্তি হলো, লোকজন আমাকে দেখতে এসছে গ্রাম থেকে। তা আমি যখন বক্তব্য রাখি, জামাত শিবিরের কিছু ফোলা হয়নি, মোটরসাইকেল নিয়ে চতুর্দিকে ঘুরতেছে আর মিছিল করতেছে, মানে আমাকে ভয় লাগায়। পাগলের দল, এটা আমার ভয় লাগে। আমি বলি ভিতর, আমি বললাম যে যারা আছেন বসেন, মিটিং শেষ করে আমি এখান থেকে যাব। বক্তব্য রেখেছি, ভোটাভুটিতে নেতৃত্ব নির্বাচিত করে তারপর আমি ওখান থেকে এসেছি। তো এরকম যদি নেতৃত্ব দিতে পারেন শৃঙ্খলার সাথে, আমাদেরকে হারানোর কেউ নাই চট্টগ্রামে। যারা আমাদের সাথে প্রতিনিধিত্ব করছেন, ধরেন গর্ব করি না, দলটাকে যদি আপনারা ঠিকভাবে বুঝাতে পারেন, আপনাদেরকে হারানোর শক্তি নাই, এটা আমি প্রতিশ্রুতি দিলাম। মেম্বারের নির্বাচন বলেন, চেয়ারম্যানের নির্বাচন বলেন, যত ধরনের নির্বাচন আছে, আপনাদের সাংগঠনিক শক্তির কাছে যতগুলা দল আছে চট্টগ্রামে, সবগুলো যদি এক হয়ে যায় আপনাদেরকে হারাতে পারবে না। কারণ অতীতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার ছিল। কি ছিল? অপপ্রচার। বিএনপিতে অনেক গ্রুপ, সাইরালিপ বুঝেননি? কোরআন শরীফে সাইরালিপ টান আছে না? সাইরালিপ টানে অনেক গ্রুপ। আজকে থেকে 5-7 বছর আগ থেকে আমি বলি যে আমাদের মধ্যে কোনো গ্রুপ নাই। কি আছে? প্রতিযোগিতা আছে, গ্রুপ শেষ। প্রথম যখন এসেছিলাম, বিএনপিতে নেতা নাই। কি নাই? এতগুলো নেতা থাকতে কয় বিএনপিতে নেতা নাই। তো আমি বক্তব্য দিয়ে বলতাম, নেতা হইতে কি লাগে, নেতা হইতে যোগ্যতা কি লাগে। যদি পারিবারিক ঐতিহ্যের কথা বলেন, আমার কথা বলেন, সলিমুল্লাহ টিপু সাহেবের কথা বলেন, ফলাসি সাহেবের কথা বলেন, যুবরাজের কথা বলেন, জাহাঙ্গীরের কথা বলেন, কার পারিবারিক ঐতিহ্য নাই? 100 বছরের ঐতিহ্য সবাই আছে, আছে না? আছে কি না? আচ্ছা, ইয়ার পরে সার্টিফিকেটের কথা যদি বলেন, মানে হাই স্কুলের সার্টিফিকেট বা অন্য যারা রাজনীতি করে সবার সাথে আমার একটা সার্টিফিকেট বেশি আছে। তারা যদি মাস্টার্স হয়, আমি ডাবল মাস্টার্স, 2বার এমএ পাস করছি, 2 সাবজেক্ট। তাহলে এদের থেকে আমার যোগ্যতা বেশি না? আচ্ছা, তারপরে নীতি নৈতিকতার কথা যদি বলেন, গত 17 বছর চট্টগ্রামে রাজনীতি করে নীতি নৈতিকতা, আদর্শের বিষয়ে যেহেতু এসছে, আমি আমার একটু লম্বা করবো বক্তৃতা, যদি শুনতে চান। চট্টগ্রামে আমি আসার পরে এই বিএনপি আমার মনে হয় শত কমিটিতে আমি সাইন করেছি, শত কমিটিতে সাইন করেছি। এখানে যারা আছেন, যারা নেতৃত্ব পেয়েছেন, কেউ কি বলতে পারবে কামরুদাকে 1 কাপ চা খাইয়ে আমি পদ নিয়েছি, পদ দিয়েছি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো নীতি নৈতিকতার আদর্শে আমি মনে হয় ওনাদের থেকে এগিয়ে আছি। 5 আগস্টের পর, জুলাই আগস্ট বিপ্লবের পরে, এই যে জগন্নাথ, এত জগন্নাথ দিঘি আছে, দিঘির মাছ লুট করেছে কারা? এটা থেকে আমাদের কোন সম্পৃক্ততা আছে? কাদের আছে? তাদের আছে, তাদের অপকর্ম আছে। মানুষের সম্পদ তারা লুণ্ঠন করে, মানুষের দোকান তারা লুট করে, মানুষের সম্পদ তারা লুট করে। তাহলে নীতি নৈতিকতার আদর্শে জায়গায় প্রশ্নে আমরা তাদের থেকে এগিয়ে আছি কিনা? আচ্ছা, তাহলে ঘাটতি কোথায়? ঘাটতি হচ্ছে শৃঙ্খলা, যেটা বললেন, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক উপায়ে। এখন আমরা যেটা করছি, ধরো জগন্নাথ এমন একটা ইউনিয়ন, আপনারা এমন একটা ইউনিয়নের অধিবাসী। আমি মাঝে মাঝে যে যুব দলের সংগঠন করে, আমার গর্ব হয়, স্বল্প সময়ে ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছে, ছেলেদের মধ্যে ইউনিটি আছে, ছেলেদের মধ্যে স্যাক্রিফাইস করার একটা মানসিকতা আছে। যদি এরকম একটা স্বপ্নের সংগঠন বিএনপিকেই আমি করতে পারতাম,
তো আমরা সেই কাজটাই চেষ্টা করছি। আপনারা ঐক্যবদ্ধ হন, নির্যাতিত হবেন না। একটা সময় ছিল বিএনপি রাজনীতি করলে মানুষ হাসতেন হাসতেন কিনা, বিএনপির পরিচিতিতে অনেকে লজ্জাবোধ করতেন, কিন্তু এখন এমন এক জায়গায় আছেন, আপনার সম্মানের জায়গায় আছেন কিনা, সম্মানের জায়গায়। এখন মানুষ বিএনপি করে বললে ইজ্জত দেয়, সম্মান দেয়, চেয়ার ছেড়ে দেয় কিনা। তো এই অবস্থাটা তো সৃষ্টি করতে পেরেছি আমরা। নীতি নৈতিকতা বলি, ওই যে কথা বললাম একটু লম্বা হবে। গত 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের কোনো ছেলে পেলে আপনারা দেখেছেন ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, ছিল। কিন্তু যারা এখানে আমাদের সাথে 14 গ্রামে মনে করেন আর কি, যে 14 গ্রাম নাকি ওনাদের অনেক ছেলে পেয়ে আপনি দেখবেন ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন কিনা। এখন যখন ওনাদেরকে জিজ্ঞেস করা হবে এটা কিও, আগে ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী, এখন যে আপনি জামাত ইসলাম করেন, ওইটা টেকনিক, মানতে কি এটা মানতে কি হ্যাকমত নাকি, বুঝেন নাই? তো যাদের আদর্শই এমন, আগে মাথায় হেলমেট মাথায় দিয়ে আমাদেরকে পিটিয়েছেন, এখন হঠাৎ করে হেলমেট খুলে মাথায় টুপি দিয়েছেন। এখন আগে জয় বাংলা কই পিটিয়েছেন, এখন আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে পার্থক্য। আর কোন পার্থক্য আছে এদের সাথে? এদের কোন আদর্শ আছে? কোনো আদর্শ নাই। আগে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ কমিটিতে থেকে মানুষকে নির্যাতন করেছেন, মানুষের সম্পদ হানি করেছেন, সম্পদ নষ্ট করেছেন, খাসলত বদলাইতে পারেন নাই, বদলিয়েছেন। আগে জয় বাংলা করে মানুষের দিঘির মাছ ধরতেন, আর এখন আল্লাহু আকবার করে ধরেন। তো সুতরাং এদের থেকে আমরা এগিয়ে আছি কিনা? তো এগিয়ে যদি থাকি, যে কাজটা আমরা এখন করতেছি, সাংগঠনিক কাঠামো বিনির্মাণ, 5 আগস্টের পর দেশনায়ক তারেক রহমান শুধু 14 গ্রামে নয়, সারা বাংলাদেশে দলের শক্তি বৃদ্ধি করার জন্য প্রচুর হাজার লোক ছিল জিয়া আদর্শের সৈনিক, অন্তরে জিয়ার ভালোবাসা লালন করেছেন, কিন্তু দল করতে পারতেন না ইজ্জতের ভয়ে। নির্দেশনা আসছে যাদের গায়ে ওই তকমা নাই, যারা রাজনীতির সাথে, আওয়ামী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল না, কিন্তু সামাজিকতা করেন, ওনাদের ইচ্ছায় সমাজ লড়ে চলে, ওনাদের ইচ্ছায় সামাজিক সকল সিদ্ধান্ত হয়, এদেরকে সম্পৃক্ত করে দলের শক্তি বৃদ্ধি করা। তাহলে এটা হলে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের যে নির্বাচন হবে, এটা আপনারা বিশ্বাস করেন তো না? তারেক রহমান যে দেশের প্রধানমন্ত্রী, এটা বিশ্বাস করেন? বিশ্বাস যদি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কি জন্যে? এদেশের ভাগ্যগত মানুষের অর্থনীতি মুক্তির জন্য। আজকেও যেখানে ছিলাম বক্তব্যে, বুলু ভাইয়ের, আমরাও এই বক্তব্য দিয়ে থাকি, সেম বক্তব্য দেখলাম বুলু ভাইও দিলেন। তো উনি আমাদের থেকে অনেক বেশি লার্নেড, অনেক বেশি জানেন। আমরা বলি যে বাংলাদেশের অর্থনীতির যে সূচক, 2টা সূচকের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ফরেন রেমিটেন্স, যারা বিদেশ থাকে, আরেকটা হচ্ছে গার্মেন্টস। তো এই 2টা সূচক হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে, ঠিক আছে? আর ধরেন আমরা যেটা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেটা হবে, সেটা হবে ধরেন বাংলাদেশ, আমাদের যে সম্পদ আছে, যে সুযোগ মানে কি, যে আমাদের একটা বন্দর আছে, চট্টগ্রাম বন্দর, পোর্ট, এবং ধরেন সিঙ্গাপুর এবং দুবাই, এদের যে অর্থনীতির যে বিপ্লব হয়েছে, এটা ধরেন গত 30 বছর হয়েছে। 30 বছর আগেও এরা তো ডেভেলপ ছিল না। এরা কিভাবে হয়েছে? শুধুমাত্র 2টা পোর্ট ব্যবহার করে, 2টা পোর্ট, ঠিক আছে? বাংলাদেশের যে সাগর আছে, বাংলাদেশের যে পোর্ট আছে, ধরেন এটাকে জাহাজের, মানে যেখান থেকে পানি, এখান থেকে নিচে যতদূর যায়, এটাকে ড্রাফটিং বলে ইংরেজিতে। তো দুবাই এবং সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা যাই বলেন, ওদের এটা নাব্যতা আর কি, এই ড্রাফটিং হচ্ছে তো 16 মিটার। আর বাংলাদেশের মাতার বাড়িতে এখন যে পোর্ট হচ্ছে, সেটা ড্রাফটিং হচ্ছে 18 মিটার। তো এটাকে যদি প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি, এই যে এখন মাদার ভেসেল আসতেছে, মানে বড় বড় জাহাজগুলা, এটা যদি আমরা ধরে আজকে থেকে আর 50 বছর আগে যদি করতে পারতাম, আমরা এতদিনে সিঙ্গাপুর হইতাম, আমরা এতদিনে দুবাই হইতাম। তা আমি বিশ্বাস করি আগামী দিনে
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, এই বুদ্ধিভিত্তিক যে রাজনীতিটা এবং দেশের অর্থনীতির মুক্তির জন্য যে রাজনীতিটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সূচনা করে গিয়েছেন, তারেক রহমানের হাতে সেটা আরো বড় হবে এবং আমাদের এই দেশ অর্থনীতি মুক্তি লাভ করবে। আমি বিশ্বাস করি একজনও বেকার থাকবে না। আমরা গুনবের বক্তব্যে শুনলাম যে জিয়া রহমান যখন ক্ষমতা আসলেন তখন ওআইসিতে গিয়েছেন। ওআইসিতে গিয়ে উনি আবেদন করেছেন যে আমার দেশে কাজ করার সক্ষম যুবক আছে, কাজ আছে, কর্মঠ লোক আছে, কিন্তু কাজ নাই। তোমাদের দেশে কাজ আছে। একসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 40টা দেশ সম্মতি দিয়েছে। এই যে আজকে আমরা বিদেশে যাচ্ছি এবং আজকে আমরা বক্তব্য শুনলাম শুধু সৌদি আরবের 1.5 কোটি মানুষ আছে, আমাদের বিদেশে আমাদের 1.5 কোটি মানুষ আছে। তাহলে এই যে অর্থনৈতিক মুক্তির জন্য যে কাজটা সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছে। তা আগামী দিনে বিএনপির যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যে সাংগঠনিক কাঠামো আজকে আমরা একটু হতাশ ছিলাম জগন্নাথ নিয়ে, গত সপ্তাহে আমরা মনে হয় শাহাবুদ্দিন ফরাজি সাহেব এখানে আছেন, এই কৃতিত্বটা ওনার, অল ক্রেডিট গোস টু শাহাবুদ্দিন। কারণ উনি ওদিন দায়িত্ব নিয়েছেন যে জগন্নাথে উপস্থিতি খুব কম। উনি এসছেন তখন মনে টিপু ভাই চলে গিয়েছেন, টিপু ভাইকে রিচ করতে পারেননি ওনারা। কাউন্সিলিং দরকার, যেটা আমরা আসলে কি চাই উনি ডেকেছেন, আমরা ওখানে কথা বলেছি আজকে। মাশাআল্লাহ আজকে আমি একটু হ্যাপি, মোটামুটি পুরোপুরি হ্যাপি না, কারণ যদি পুরো মাঠ ভর্তি থাকতো তাহলে আরো হ্যাপি হওয়া যাইতো। তো আরো আগে আজকের এই মিটিং এর আগের মিটিং না এটা ডাবল ছিল, তো ওটা হয়তো এটার জন্য টিপু ভাইকে ধন্যবাদ জানাই। টিপু ভাই আমাদের মুরব্বী, পলাশী সাহেব আমাদের মুরব্বী, আমরা এখন যারা আছি তরুণ যারা আছি, ওদের অভিজ্ঞতা আছে, আমাদের তারুণ্য আছে। এই দুইটা সম্মিলনে চট্টগ্রাম আমরা এখন কাজ করছি এবং আগামী দিনে ইনশাল্লাহ আমি শুধু যেখানে যাই শুধু বলে যে কামাল সাহেবকে এমপি বানানোর জন্য, আমি এমপি বানানোর জন্য রাজনীতি করছি না। আমাকে দায়িত্ব হচ্ছে সংগঠন গোছানো, চট্টগ্রামের একটা শক্তিশালী সংগঠন করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে কোথাও গ্রাম কমিটি হয় নাই। চট্টগ্রাম আমি জানি না আপনাদের এখানে গ্রাম কমিটির অবস্থা কি, কিন্তু আমার বিশ্বাস যে তারা করেছে। তো আমরা এইভাবে, কারণ এখন 5 আগস্টের পরে একটা দল যেটা আমাদের সাথে আগে ছিল, এরা এমন একটা ভাব ধরতো বা প্রশাসনকে এমন ভাবে বলতো যে তারা মনে হচ্ছে ক্ষমতার খুব কাছাকাছি, এই রাত হলেই ক্ষমতায়, এমন একটা তারা ভাব ছিল। আস্তেই তাদের বেলুনের হাওয়া আস্তে কমতেছে। এখন কিছুদিন আগে দেখেছেন লন্ডন গিয়েছে, এখন আসন ভিক্ষা যায়, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে এমন দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর স্বৈরাচারী এরশাদ ক্ষমতা এসছে। 1986 সালে যে নির্বাচন হয়েছে এরশাদের অধীন, সেই নির্বাচনে আওয়ামী লীগ আগের দিন বক্তব্য দিয়েছিল যারা এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দিয়েছিল। জানেন না কি আপনি? 86 সালের ওই নির্বাচনে আওয়ামী লীগের সাথে জামাত গিয়েছিল, আওয়ামী লীগের সাথে সেই নির্বাচনে জামাতও গিয়েছিল, তারা তখন 10টি আসন পেয়েছিল এবং এরশাদ সরকারকে তারা 86 সালের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছিল। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে এরশাদ সরকারের পতনের পর, বিএনপি ওদেরকে সুবিধা দিয়েছিল অনেক, কিন্তু আপনারা জানেন যদি 95 সালে এই জামাত যদি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, আওয়ামী লীগ কিন্তু 96 নির্বাচনে ক্ষমতা আসতে পারত। এটাকে বিশ্বাস করেন আমার সাথে? শুধু জামাতি ষড়যন্ত্রের কারণে 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে। 23 বছর পরে তারা ক্ষমতায় গিয়েছে জামাতি ষড়যন্ত্রের কারণে। এই ষড়যন্ত্র এখন আবার তারা শুরু করেছে, বিএনপির সাথে থেকেছে, বিএনপি থেকে সুবিধা নিয়েছে, বিএনপি থেকে মন্ত্রিত্ব নিয়েছে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে এই জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো সুতরাং চট্টগ্রামের যে নির্বাচন, বিএনপিকে বাদ দিয়ে ওনারা যে নির্বাচন করেছেন 25,000 ভোট একসাথে পান নাই, 22,000 পাইছে উনি বলতেছে। শুধু বিএনপি জোটের কারণে বিএনপির ভোটে 1,08,000।
বুঝতে পেরেছে ওদের ভোটের পার্সেন্টেজ, কিন্তু এরা স্বপ্ন দেখে বা স্বপ্ন দেখানো শুরু করেছিল। থানার ওসি সাহেবের নাকি বলে কয়দিন পরে তো স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কয়দিন পরেও স্বরাষ্ট্রমন্ত্রী হবে। ইউনূস সাহেবের নাকি ভাব দেখায় চট্টগ্রামে মন্ত্রী হবে। কি বলেন? আরে চট্টগ্রামের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে, এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রী তো হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আবার চট্টগ্রামের মানুষ একদম সঠিক সময় জামানত বাজেয়াপ্ত করিয়েছে, করার নাই। এত হেভি, এত ভাব ভাব ধরে লাভ নেই। জায়গাটা চট্টগ্রাম, জায়গাটা চট্টগ্রাম। ষড়যন্ত্র করবেন, রাতের অন্ধকারে মানুষের পুকুরের মাছ লুট করবেন, দিঘির মাছ লুট করবেন, নেতৃত্ব দিবেন, আবার চট্টগ্রামে নেতা হবেন। এটা চট্টগ্রাম, মাথায় রাখতে হবে। সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে, চট্টগ্রাম হচ্ছে তার পথিকৃত উপজেলা। আমরা যখন পঞ্চগড় যাই, বাড়ি কই, আমরা কুমিল্লা বলি না, আমরা চট্টগ্রাম বলি। ঠিক আছে? তো সুতরাং জায়গাটা বিচিত্র জায়গায়, বিচিত্র মাটি, এটা বিচিত্র মাটি। আপনি মানুষের সম্পদ নষ্ট করবেন, মানুষের সাথে অন্যায় করবেন, আধিপত্য দেখানোর জন্য সন্ত্রাস করবেন, মাস্তানি করবেন। কিছুদিন আগে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ পেয়েছিলাম, সময় নাকি লাগবে না, 3 ঘন্টা নাকি জগন্নাথকে বিএনপিকে বিতাড়িত করে দেবে, 3 মিনিট। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এইসব হাস্যকর কথা, হাস্যকর বক্তব্য দিয়ে বিএনপি নেতা কর্মীদের মনে আর চির ধরাতে পারবেন না। আমরা ঐক্যবদ্ধ, এটা মাথায় রাখতে হবে। এইসব সস্তা বক্তব্য দিয়ে বিএনপি লোকদেরকে আর দাবাতে পারবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছেন, দেশ স্বাধীন করেছেন। উনি খুব সাহসী ছিলেন, সাহসী ছিলেন। কেমন সাহসী জানেন? কালকে তো যুদ্ধ বন্ধ হয়ে গেল, পাকবারের যুদ্ধ। 1965 সালে উনি সিম্পল একজন ক্যাপ্টেন, পাকবারের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে 2 জনকে বীরত্বগাথা সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই 2 জনের একজন হচ্ছে বাঙালি আর্মি অফিসার, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি হচ্ছে সাহসী। উনি যেদিন স্বাধীনতার ঘোষণা দেন, উনি জানতেন উনি যদি ব্যর্থ হন, ফায়ার স্কোয়াডে নিয়ে ওনাকে গুলি করে মারা হবে। মৃত্যুর ভয়কে পরোয়া না করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা তো সেই দলের কর্মী, আমরা সেই দলের কর্মী, সেই নেতার আদর্শ লালন করে আমরা এই দলটা করি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ কি? আমরা তো অপকর্ম করি না, অপকর্ম নাই আমাদের হাতে, অন্যায়ের কিছু নাই। রক্তপাত তো আমরা বিএনপি আমাদেরকে শিখায় নাই। 2001 সাল উনি নির্বাচিত হওয়ার পর 14 কয়জন মার্ডার হয়েছিল জানেন? 16 জন মার্ডার হয়েছিল। তো রক্তের দাগ ওনাদের, যেহেতু বলেছেন রক্তের দাগ, রক্তের দাগ ওনাদের হাতে আছে। আমরা 5 আগস্টের পরে অনেক জায়গায় আমাদের ভাই আহত হয়েছে। এই কিছুদিন আগেও গাংড়া এখানে আমাদের ভাইকে আহত করা হয়েছে। আমাদের ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা কিন্তু এখনো ধৈর্য ধারণ করে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো নয়, দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন সংযমী হওয়ার জন্য। আমরা সংযমী হয়েছি। আমরা যদি কাউন্টার অ্যাটাক করতে যাই, ঘুমাতে পারবেন না, ঘরে থাকতে পারবেন না। আপনাদের 5 জন থাকে, আমার 500 জন আছে। আমি হুমকি দিচ্ছি না, ভয়ও লাগাচ্ছি না, বাস্তব চিত্রটা তুলে ধরছি। আমাদের লোকজন ধৈর্য ধারণ করে আছে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আমরা দল করি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। সন্ত্রাস করে আধিপত্য বিস্তার করবেন, সেই সুযোগ নাই। বাইরে থেকে মেহমান এনে নির্বাচিত হবেন, সেই সুযোগও নাই। আমরা আগে থেকেই সচেতন আছি, আগে থেকেই সচেতন আছি। আর কিছুদিন আগে তো যেটা ওনারা শুরু করেছিলেন, 5 আগস্টের পর আপনারা দেখেছেন তো, কোনো সুযোগ নাই। শুধুমাত্র পাড়ায় পাড়ায় হুজুরদেরকে পাঠাচ্ছেন ইসলামী জলসার নামে। ইসলামী জলসা, ইসলামের কোনো কথা নাই, শুধু রাজনীতি, শুধু ওনাদের নির্বাচন, শুধু ওনাদের নেতার কথা। লাভ কি হয়েছে? পাবলিক আর এখন শোনে না। ব্যস্ত সার্টিফিকেট দিয়েছেন তো লোকজনে বলে ফেক সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, ব্যস্ত দেওয়া যাবে না।
ওনাদের সার্টিফিকেট